হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে জেন পাস ইউজি অর্থাৎ যারা বিএসসি নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ফিজিক্স ক্লাস, তাদের ফিজিক্সের পরিবর্তী প্রবাহ মানে অল্টারনেটিং কারেন্ট এই চ্যাপ্টারটা করাবো। আমি এই অধ্যায়টা তোমাদের দুটো ক্লাসে কমপ্লিট করাবো এবং এই চ্যাপ্টার থেকে কি ধরনের পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে এবং তোমরা সেই প্রশ্নগুলো কম সময়ের মধ্যে কি করে সলভ করবে সেই ট্রিক আজকে আমি তোমাদের ক্লাসে শিখিয়ে দেবো। প্রথমত অল্টারনেটিং কারেন্ট, দেখো এই যে চ্যাপ্টারটা এটা অনেকটাই ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার। কেন আমি এরকম বলছি? কারণ এইখানে তোমাকে প্রয়োগ করতে হবে বেশি পরিমাণে। তুমি যে ফর্মুলাগুলো শিখবে এই ফর্মুলাগুলো মুখস্থ তো করে নিবে, আর যদি না থাকে আমি আজকে মুখস্থ করিয়ে দেবো তোমাদের। কিন্তু মুখস্থ করার পর সেগুলোকে তো অ্যাপ্লাই করতে হবে, এবার তুমি যখন অ্যাপ্লাই করতে যাচ্ছ, যারা এই চ্যাপ্টার পড়েছো অ্যাপ্লাই করতে যাচ্ছ, অনেকেরই কিন্তু সমস্যা হয় কোথায় কোন ফর্মুলা ইউজ করব এবং ক্যালকুলেশনগুলো কি করে করব। তো তোমাদের যেহেতু পরীক্ষায় সময় খুব কম সময় থাকবে, নির্ধারিত সময় থাকবে, তো সেই সময়ের মধ্যে এই চ্যাপ্টারের প্রবলেমগুলো তোমরা কি করে সলভ করবে এবং খুব তাড়াতাড়ি কি করে করবে সেটা আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো। আজকের ক্লাস এবং আরো একটা ক্লাস, এই দুটো ক্লাসে আমি তোমাদের অল্টারনেটিং কারেন্ট মানে পরিবর্তী প্রবাহের কনসেপ্টও ক্লিয়ার করাবো এবং প্রবলেমও সলভ করাবো। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। চলো তাহলে শুরু করা যাক। দেখো, সবার প্রথমেই যেটা আমাদেরকে বুঝতে হবে, আমরা তো ক্লাস 12-এ পড়ে এসেছি পরিবর্তী প্রবাহ সম্পর্কে আমরা জানি, তবুও আমি একটুখানি বলে দিচ্ছি তোমাদের যে কোনো তড়িৎ বর্তনীতে যে প্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর অন্তর পর্যায়ক্রমে পরিবর্তন হয়। মন দিয়ে শুনবে আমি কি বললাম। বললাম যে কোনো একটা তড়িৎ বর্তনীতে, ধরো আমি একটা বর্তনী এঁকে দিই তোমাকে, ধরো আমি একটা বর্তনী এঁকে দিচ্ছি, এই হলো রেজিস্ট্যান্স, এখানে একটা সোর্স দিয়ে দিলাম যেখান থেকে কারেন্ট প্রডিউস হবে এবং এই কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো করবে। তো ধরো এই কারেন্ট যাচ্ছে আই, তো এই যে কারেন্টটা প্রথম দিকে কোন দিকে ফ্লো করছে তুমি তো দেখতেই পাচ্ছ, এই দিকে ফ্লো করছে, তাই তো? ঠিক পরের মুহূর্তে যদি এর ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়, যদি এই দিকে ফ্লো করতে শুরু করে এবং ঠিক তার পরের মুহূর্তে যদি আবার ওপরের দিকে হয়ে যায়, এই রকম ভাবে যদি অল্টারনেটিভলি এই কারেন্টের ডাইরেকশনটাকে যদি চেঞ্জ করতে থাকে, তাহলেই কিন্তু আমরা তাকে বলবো অল্টারনেটিং কারেন্ট। কি বলবো তাকে আমরা? অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট সংক্ষেপে। তাহলে আমরা যে এতদিন ধরে কারেন্ট 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 পড়ে আসছি সেগুলো কি? দেখো, তোমরা তড়িৎ প্রবাহ চ্যাপ্টারটাতে, তড়িৎ শক্তি ক্ষমতা অধ্যায়টাতে অর্থাৎ কারেন্ট ইলেকট্রিসিটি যে ইউনিটটা আছে, এখানে তোমরা যে কারেন্টের কথা পড়েছো সেই কারেন্টটা ডিসি কারেন্ট। তোমরা কিন্তু সেখানে অল্টারনেটিং কারেন্ট নিয়ে আলাদা করে পড়াশোনা করোনি। তোমরা কি নিয়ে পড়াশোনা করেছো? ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট। আমরা এখন যেটা আলোচনা করবো সেটা এসি কারেন্ট, যেটা আমাদের ইন প্র্যাকটিক্যাল লাইফ সব থেকে বেশি পরিমাণে ব্যবহার করে থাকি। তার মানে এই নয় যে ডিসির ব্যবহার নেই। তো ডিসি কারেন্টে কি হয় বলতো? ডিসি কারেন্টে হয় কি, এটার ক্ষেত্রে ডাইরেকশন চেঞ্জ হবে না। এটার ক্ষেত্রে ডাইরেকশন ডাজ নট চেঞ্জ। ডাইরেকশন কিন্তু চেঞ্জ হবে না, ভ্যালু কমতে পারে বাড়তে পারে কারেন্টে, বাট ডাইরেকশন ডাজ নট চেঞ্জ। আর এসির ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে ডাইরেকশন চেঞ্জ হবে। এটা পার্টিকুলার টাইম ইন্টারভালে কি হবে? ডাইরেকশন চেঞ্জ হবে। বুঝতে পেরেছো আশা করি। যাই হোক, এগুলো তোমরা জানো, এগুলো বলার বিষয় নেই। বলার বিষয় হচ্ছে এই যে তুমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, পেয়েছো আশা করি ছবিটা দেখতে। এখানে দেখো আমি একটা সাইনোসয়েডাল কার্ভ এঁকে দেখিয়েছি। সাইনোসয়েডাল কার্ভ মানে বুঝতে পারছো তো? এইদিকে এক্স অ্যাক্সিসে আমি কাকে নিয়েছি? টি নিয়েছি, এবং ওয়াই অ্যাক্সিসে আমি পোটেনশিয়াল ভি দেখাচ্ছি এবং এইরকম একটা গ্রাফ নিয়েছি। তুমি এই গ্রাফটার দিকে আগে ভালো করে দেখো, তারপর আমি বাকি ইকুয়েশনটাতে যাচ্ছি। দেখো এই গ্রাফটা প্রথম দিকে এই যে হাফ এটা হচ্ছে পজিটিভ ফেস, তারপরে এই যে সেকেন্ড হাফ এটা হচ্ছে নেগেটিভ ফেস, ঠিক তারপরে আবার পজিটিভ ফেস, তারপরে আবার নেগেটিভ ফেস। তো এইরকম ভাবে কি হচ্ছে দেখো, একটা পার্টিকুলার টাইম ইন্টারভালে পজিটিভ নেগেটিভ এইরকম ভাবে কিন্তু পোলারিটিটা চেঞ্জ হতে থাকছে। তো এটা আমরা অলরেডি জানি যে এটা হচ্ছে সাইনোসয়েডাল কার্ভ, সাইন কার্ভের ক্ষেত্রে এরকম হয়ে থাকে। তো এটাকে যদি আমি এখন পোটেনশিয়াল হিসেবে ডিনোট করি, তাহলে আমি বলতে পারি যে এই পোটেনশিয়ালটা এই যে আর এর অ্যাক্রসে যে পোটেনশিয়ালটা ভি, সেটা কিন্তু পরিবর্তনশীল এবং অনবরত ডাইরেকশন চেঞ্জ করছে, ভ্যারিং প্লাস ডাইরেকশন চেঞ্জ করছে, তাই তো? এই ধরনের কারেন্টগুলোকে আমরা বলবো পরিবর্তী প্রবাহ। তাহলে পরিবর্তী প্রবাহ কি শুধুমাত্র এরকম সাইনোসয়েডাল কার্ভই হবে? একদমই নয়। পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে কার্ভ বিভিন্ন ধরনের হতে পারে, আমি তোমাদের পরের স্লাইডে দেখাচ্ছি। তার আগে আমরা তোমাদের দেখিয়ে দিই যে
কারেন্টকে আমরা কি করে লিখবো এবং পোটেনশিয়ালকে আমরা কি করে লিখবো? দেখো, অল্টারনেটিং যে পোটেনশিয়াল ভি, সেটাকে আমরা এরকম ভাবে লিখি, ভি ইকুয়াল টু ভি জিরো সাইন ওমেগা টি, বা এরকমও লিখতে পারি ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি। এটা কি ওই ভিটাকেই বলা হচ্ছে। অথবা যদি আমি কারেন্ট লিখতে চাই, তাহলে কারেন্টকেও কিন্তু লিখতে পারি এরকম ভাবে, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি। এবারে এই ওমেগাটির সাথে প্লাস মাইনাসে কোনো ফেজ ডিফারেন্স থাকবে কি থাকবে না সেটা আলাদা বিষয়, বাট ওভারঅল সাইনোসয়েডাল কার্ভ আমরা অল্টারনেটিং কারেন্ট সাইনোসয়েডাল কার্ভের ক্ষেত্রেই পড়বো। বুঝতে পেরেছো তো কিভাবে আমরা এটাকে ডিনোট করবো? ই ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি, জেনারেল ফর্ম অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে বলছি। এই যে ই জিরো ভ্যালুটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ভ্যালু, বা এটাকে আমরা বলতে পারি পিক ভ্যালু। পিক ভ্যালু বা এটারই নাম হচ্ছে শীর্ষ মান। এটার নাম কি? শীর্ষ মান, পিক ভ্যালু বা শীর্ষ মান। ই জিরো হোক বা আই জিরো হোক, দুটোকেই আমরা কি বলবো? পিক ভ্যালু বা শীর্ষ মান, মানে ম্যাক্সিমাম ভ্যালুটা। গ্রাফে কোনটা একটু দেখে নাও। গ্রাফে হচ্ছে এই যে পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ, এই পয়েন্টটা, এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, দেখো এগুলো ম্যাক্সিমাম ভ্যালু, কিন্তু এটা পজিটিভ সাইডে ম্যাক্সিমাম ভ্যালু আর এখানে নেগেটিভ সাইডে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তো এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুটাকেই বলছি আমি ই জিরো। আমি এখানে পোটেনশিয়ালকে গ্রাফে দেখিয়েছি তাই ই জিরো বললাম। এটা কি? এটা হচ্ছে ই জিরো। যদি আমি এখানে পোটেনশিয়াল না নিয়ে কারেন্ট নিয়ে নিতাম, তাহলে আই জিরো বলে দিতাম। বোঝা গেছে? এই হচ্ছে তোমার পরিবর্তী প্রবাহের আহ, চেহারাটা আর কি। এইরকম ভাবে পরিবর্তী প্রবাহের ইকুয়েশনটাকে আমাদেরকে চিনতে হয়। তবে এই ইকুয়েশনটাকে বিভিন্ন রকম ভাবে চেঞ্জ করে দেয়, তখন কিন্তু আমাদেরকে একটু কারেকশন করে নিতে হয়। সেটা আমি তোমাদের শেখাবো, প্রবলেম আছে, প্রবলেমে গিয়ে আমি তোমাদেরকে দেখাবো। আশা করি এতদূর পর্যন্ত বুঝে গেছো। এবার দেখো, আমি তোমাদের কিছু একটা কয়েকটা গ্রাফ দিচ্ছি, সেই গ্রাফগুলো দেখো এবং তোমরা ডিসাইড করো যে কোনটা অল্টারনেটিং কারেন্ট এবং কোনটা ডাইরেক্ট কারেন্ট। কারণ এটা চেনাটা খুবই দরকার। যদি তুমি এটা না চিনতে পারো, যেমন ধরো আমি এরকম একটা কার্ভ দিচ্ছি, এরকম একটা কার্ভ দিচ্ছি, মন দিয়ে দেখো। এই কার্ভটাতে আমি এইরকম গ্রাফ দিলাম, তাই তো? দেখো, এইদিকে টাইম আর এইদিকে ধরো আই নিলাম, আই নিয়ে নিলাম, বা আমি ধরো ভি নিয়ে নিলাম, কিছু একটা নিয়ে নিলাম। তুমি খেয়াল করো তো, এটা অল্টারনেটিং কারেন্ট না ডিসি কারেন্ট? একবার কমেন্টে জানাও, এসি কারেন্ট না ডিসি কারেন্ট? আচ্ছা, দেখো, যারা বলছো যে এটা এসি কারেন্ট তাদের কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তার কারণ, এটা এসি কারেন্ট নয়। এসি কারেন্ট হতে গেলে আমি কি বলেছিলাম? ফেজ চেঞ্জ হবে, পজিটিভ নেগেটিভ পোলারিটি। এখানে কিন্তু ভ্যারিং হচ্ছে, মানে দেখো ভ্যালু চেঞ্জ হচ্ছে, কমছে বাড়ছে, এগুলো কিন্তু হচ্ছে, বাট এইখানে ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না। এটা কিন্তু পজিটিভ ফেজেই আছে, উপরের দিকটা পজিটিভ, নিচের দিকটা নেগেটিভ, নিচে তো যায়নি আমার অ্যাক্সিসের সাপেক্ষে। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো ডিসি কারেন্ট। এটাকে কিন্তু এসি কারেন্ট বলা যাবে না। সিমিলারলি আমি তোমাদের আরো একটা দিচ্ছি, দেখো। এই ভুলগুলো তোমাদের ভাঙতে হবে, তা না হলে প্রবলেম সলভ করতে গিয়ে সমস্যায় পড়ে যাবে। হয়তো ছোটখাটো গ্রাফ দিয়ে, চারটা গ্রাফ দিয়ে তোমাদেরকে এসি এবং ডিসি জানতে চাইবে। ধরো আমি এরকম টাইপের একটা গ্রাফ নিচ্ছি, বুঝতেই পারছো এটা একটা বর্গাকার কার্ভ, তাই না? তো এই বর্গাকার কার্ভটাতে তুমি বলো এটা এসি না ডিসি? এবার আশা করি বলতে পারছো এটা ডিসি কারেন্ট। তার কারণ ডাইরেক্ট কারেন্ট, ফেজ চেঞ্জ হচ্ছে না, এখানে ফেজ চেঞ্জ হয়নি, সুতরাং এটা কিন্তু ডাইরেক্ট কারেন্ট। ঠিক আছে? ধরো আমি এরকম দিলাম তোমাকে, এই ধরো আমি এদিকে টাইম অ্যাক্সিস নিয়ে নিলাম, এদিকে আই অ্যাক্সিস নিয়ে নিলাম। এবার ধরো আমি তোমাকে একটা গ্রাফ দিচ্ছি, বুঝতে পারছো তো? ট্রায়াঙ্গুলার শেপে দিয়ে দিলাম। এবার বলো তো এটা এসি কারেন্ট না ডিসি কারেন্ট? কমেন্ট করো, এসি কারেন্ট না ডিসি কারেন্ট? হুম, এটা হচ্ছে এসি কারেন্ট। যারা বলছো এটা এসি কারেন্ট, তাদের ঠিক আছে, এটা হচ্ছে এসি কারেন্ট। কেন এটা এসি কারেন্ট কেন? কারণ এখানে মান তো ভ্যারিং হয়েছেই, কমছে বাড়ছে কমছে বাড়ছে, বাট পোলারিটিও চেঞ্জ হয়েছে। দেখো পোলারিটি কিভাবে চেঞ্জ হয়েছে, ওপর দিকটা পজিটিভ আর নিচের দিকটা নেগেটিভ, আবার পজিটিভ আবার নেগেটিভ। হ্যাঁ, এটা সাইনোসয়েডাল নয়, সবসময় যে সাইনোসয়েডাল কার্ভই হতে হবে তা নয়। আমাদের সিলেবাসের মধ্যে আমরা সাইনোসয়েডাল কার্ভ নিয়ে পড়বো, বাট এইটাও কিন্তু এসি কারেন্টের মধ্যেই পড়ছে। ঠিক আছে? ধরো আমি একটা গ্রাফ তোমাদেরকে, আরেকটা দিই গ্রাফ, এটা হয়তো তোমরা সকলেই পারবে। ধরো আমি আরো একটা গ্রাফ দিলাম, এদিকে কারেন্ট নিলাম। আচ্ছা, কারেন্ট তো বারবার নিচে, ভোল্টেজ দেখিয়ে দিই।
কোনো ব্যাপার নয়, ভোল্টেজ কারেন্ট একই বিষয়, শুধুমাত্র ওই ভ্যালুটা একটু কম বেশি হবে, বাকি ফেজ এগুলো নিয়ে অত চিন্তা করার কোনো বিষয় নেই। দেখো আমি এরকম একটা গ্রাফ দিচ্ছি, এটা কি বলো, এসি না ডিসি? সকলেই পারবে আমি জানি, এটা হচ্ছে ডিসি কারেন্ট এবং কনস্ট্যান্ট ভ্যালু আছে কিন্তু এর ক্ষেত্রে এই ডিসি কারেন্টের মানটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তুমি যদি দেখো জিরো টাইমে যদি তুমি দেখো, এই জিরো টাইমে যা ভ্যালু আছে আফটার পার্টিকুলার টাইম সেই ভ্যালুটাই আছে, আফটার পার্টিকুলার টাইম সেই ভ্যালুটাই আছে, তাই এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, সুতরাং এটা ডিসি কারেন্ট। তাহলে তোমাদের এসি কারেন্ট ডিসি কারেন্ট আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। হ্যাঁ, এটা মনে রাখবে যে এটা হচ্ছে বর্গাকার বা স্কোয়ার ওয়েভ বলা হয় এটাকে, এটাকে আমরা সাইনোসয়েডাল ওয়েভ বলবো, সাইন কার্ভ, সাইনোসয়েডাল ওয়েভ, এটাকে ট্রায়াঙ্গুলার শেপ বলে দাও, শেপ জানার দরকার নেই। ওকে, চলো এবার নেক্সট আমরা দেখবো, দেখো গড় মান বের করব। বিষয়টা কি, গড় মানটাই বা কেন বের করবো, আর গড় মানের প্রয়োজনীয়তা কোথা থেকে আসলো? আচ্ছা আমি যদি এইরকম লিখি যে, প্রথমত আমি আই দিয়েই বোঝাচ্ছি তোমাদেরকে, মনে করো আমি আই লিখলাম, ঠিক আছে, ধরো 1 মিনিট, ধরো আমি এরকম আই লিখলাম, আই ইকুয়াল টু কি লিখেছি, I0 সাইন ওমেগা টি, ঠিক আছে, এইরকম ভাবে আমি ধরো লিখেছি। এখানে খেয়াল করো তো, এই যে আই এর ভ্যালুটা এটা টি এর উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে না, অর্থাৎ টি চেঞ্জ হতে গেলে কিন্তু এই ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাবে, তা আই এর মান কমবে বাড়বে কমবে বাড়বে। এবার আমাকে যদি ওভারঅল ক্যালকুলেশন করতে হয়, তাহলে আমি কোন মানটা নিয়ে ক্যালকুলেশন করবো? তো আমরা কি করি সাধারণত, সেই ক্ষেত্রে গড় বের করি, সেই জন্য আমরা গড়টা বের করতে যাচ্ছি। এবার গড় মান যদি বের করতে হয়, মানে অ্যাভারেজ ভ্যালু যদি বের করতে হয়, আই অ্যাভারেজ, কি বের করতে চাইছি বলো, আই অ্যাভারেজ, বা এটাকে না এরকম ভাবে লেখা যায় আই বার, মাথায় বার সাইন দিয়ে দিলে তোমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে অ্যাভারেজ। তো আমি যদি এরকম ভাবে বের করতে চাই, তাহলে আমি কি করে বের করবো, দেখো এটা বের করার নিয়ম হচ্ছে, আমাকে ইন্টিগ্রেশন করতে হবে আই কে উইথ রেসপেক্ট টু ডিটি, এবং নিচে ইন্টিগ্রেশন করতে হবে টাইমকে, মানে টোটাল টাইমটা অ্যাকচুয়ালি, এবং টাইমের লিমিট দিতে হবে জিরো থেকে টি। দেখো আমি তোমাদের বাচ্চাদের মতো আর সেই বিষয়গুলো বোঝাচ্ছি না যে এটা কোথা থেকে আসলো কেন আসলো, একটুখানি জেনে নাও। আমরা গড় বের করতে গেলে কি করি, এরকম ভাবে টোটালটাকে যোগ করি, দিয়ে টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করে দিই, সেই কাজটাই এখানে করেছি। তো এখানে আইডিটি ইন্টিগ্রেশন করেছি, মানে কি ওভারঅল টাইম পিরিয়ডে আমি কি করছি, আইটাকে যোগ করছি, আর এখানে দেখো ডিটির ইন্টিগ্রেশন করেছি, মানে টোটাল টাইম দিয়ে ডিভাইড করছি। তো যদি এটাকে আমি লিখতে চাই, এরকম লিখতে পারি না, ফ্রম জিরো টু টি I0 সাইন ওমেগা টি ডিটি, ওকে, ডিভাইডেড বাই জিরো টু টি ডিটি। ওকে, আচ্ছা তোমরা মনে রাখো যে সাইন থিটা ডি থিটা এর ইন্টিগ্রেশন যদি আমি ওভারঅল টাইম পিরিয়ডের জন্য করি, বা টোটাল টাইমের মধ্যে যদি করি, বা ফুল পিরিয়ডের মধ্যে যদি করি, তাহলে সেটা না অলওয়েজ জিরো হয়। শুধু সাইন বলেই নয়, তোমাকে যদি আমি কসও দিয়ে দিই তবুও তার ক্ষেত্রে তাই হবে, এটা জিরো হবে। ওভারঅল পিরিয়ডের কথা বলছি, হ্যাঁ, এটা ফুল পিরিয়ডের ক্ষেত্রে। ফুল পিরিয়ড মানে কোনটা, এইটা, এটা হলো একটা ফুল পিরিয়ড। তো এই ফুল পিরিয়ডের জন্য কি হবে, এই ফুল পিরিয়ডের জন্য হয়ে যাবে জিরো, ওভারঅল গড় হয়ে যাবে জিরো। তো এটা আমি একবারে লিখে দিলাম জিরো, অথবা তোমরা ওই সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন করতে পারো, কস নিয়ে আসতে পারো, তারপরে ভ্যালু বসাতে পারো। ওকে, এবার তুমি যদি দেখো যে অ্যাভারেজ ভ্যালুটা জিরো হয়ে গেল, তাহলে তো ক্যালকুলেশন মুশকিল হয়ে যাবে। সেই জন্য আমরা কি করেছি বলতো, এই যে অ্যাভারেজ ভ্যালুটা, এই অ্যাভারেজ ভ্যালুটাকে না টোটাল টাইমের মধ্যে না নিয়ে হাফ টাইমের মধ্যে নিয়েছি, ফ্রম জিরো টু টি/2, হাফ টাইমে নিয়েছি। কারণ হাফ টাইমে দেখো, এই হাফ টাইমে যদি আমি করি, কোনটা দেখতে পাচ্ছ, এইটা, এই হাফ টাইমটা যদি করি তাহলে তার একটা ভ্যালু পাবো, এই হাফ টাইম করলে তার একটা ভ্যালু পাবো, আর ওভারঅল করলে তো জিরো হয়ে যাবে, পজিটিভ নেগেটিভে। সেই জন্য আমরা কি করেছি, এই হাফ টাইমটাকে নিয়েছি, ফ্রম জিরো টু টি/2 ডিটি। এবার এটাকে যদি ইন্টিগ্রেশন করা যায়, I0, এটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, সাইন ওমেগা টি, সরি এখানে টি/2 ছিল, আর এইখানে দেখো এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে স্মল টি হবে, আর তার লিমিট হয়ে যাবে ফ্রম জিরো টু টি/2। আমি একটা করে দিচ্ছি, যদি কোনো সময় তোমাদের ক্যালকুলেশন করতে হয় কোনো প্রশ্নতে, তাহলে সুবিধা হবে। দেখো এটা I0 থাকলো, সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন করলে কি হয়, সাইন ওমেগাটির ইন্টিগ্রেশন ওভারঅল টাইম পিরিয়ডে যদি করতে হয় তাহলে কি করব, দেখো এখানে আমাকে কি করতে হবে, সাইনকে কস বানাতে হবে, আর নিচে একটা ওমেগা লিখতে হবে। এইটাই তো ইন্টিগ্রেশনের নিয়ম, তোমরা জানো তো এটা, জিরো থেকে টি/2। আর নিচে এই লিমিটটা যদি বসিয়ে দেওয়া যায়, এটা কিন্তু জাস্ট টি/2 হয়ে যাবে। তাহলে আলটিমেট কি বেরালো, I0, নিচে ওমেগা টি, ওপরে টুটা নিয়ে চলে গেলাম,
বুঝতে পারছো? এখান থেকে এটা করছি আমি। আর এই জায়গাটাই কস ওমেগা টি বাই টু মাইনাস কস জিরো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আমরা কি জানি দেখো, আমরা জানি যে ওমেগা টি ইজ ইকুয়াল টু টু পাই। আশা করি জানো। কারা জানো না? ওমেগা ইকুয়াল টু টু পাই বাই টি, এটা তো জানো, সেইখান থেকে এসেছে ওমেগা টি ইকুয়াল টু টু পাই। তাহলে এই ওমেগা টি এর জায়গায় যদি আমি টু পাই লিখে দিই, তাহলে বিষয়টা কি দাঁড়াবে? বিষয়টা এরকম হয়ে যাবে, দেখো, টু আই জিরো, এখানেও ওমেগা টি আছে, টু পাই ইন্টু, এখানে যদি আমি টু পাই বসিয়ে দিই, তাহলে এটাকে আলটিমেট লিখতে পারি কস পাই মাইনাস কস জিরো। বুঝতে পারছো তো? ওকে, এবার এই ক্যালকুলেশনটা যদি করা যায়, দেখো টু টু কেটে যাবে, আই জিরো বাই পাই থাকবে, এটা হয়ে যাবে মাইনাস ওয়ান, আর মাইনাস, মাইনাস টু হচ্ছে, মানে মাইনাস টু আই জিরো বাই পাই হচ্ছে। সোজা কথায় যদি বলা যায়, এটা হবে মাইনাস টু আই জিরো বাই পাই। এবার একটা মাইনাস আসলো, আসলে আমি ভুল করেছি। কি ভুল করেছি আমি তোমাদের বলে দিই। এইখানে যে ইন্টিগ্রেশনটা করেছিলাম না, এই ইন্টিগ্রেশনটা কসের সামনে একটা মাইনাস আসা উচিত ছিল। সাইনে ইন্টিগ্রেশন করে অনেকে হয়তো খেয়াল করেছো, তো আমি সেই মাইনাসটা এখন দিয়ে দিলাম। সামনে একটা মাইনাস থাকবে, তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে গেল। তো এই হচ্ছে অ্যাভারেজ ভ্যালু। আমাদেরকে এইভাবে অ্যাভারেজ ভ্যালুটা বের করতে হয়। ওকে, এবার এই অ্যাভারেজ ভ্যালু আমরা যেমন কারেন্টের ক্ষেত্রে বের করলাম, কি বেরালো? টু আই জিরো বাই পাই। ঠিক সিমিলারলি আমরা কিন্তু এই অ্যাভারেজ ভ্যালুটাকে কার জন্য বের করতে পারি? আমরা কিন্তু পোটেনশিয়ালের জন্যও বের করতে পারি, ভোল্টেজের জন্যও বের করতে পারি। মানে আমি যদি এরকম করি যে ই বার, তোমরা ভি বার লিখতে পারো, তো সেটাও কিন্তু কি হয় বলো তো? টু ই জিরো বাই পাই। জাস্ট শীর্ষ মানটা আই জিরোর জায়গায় ই জিরো হয়ে যাবে। আশা করি সমস্যা নেই কারো, সকলের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এটা আমরা গড় মান বের করলাম, মিন ভ্যালু বের করলাম। এবার কয়েকটা ভ্যালু বের করা আমরা শিখে নিই আগে, তারপরে বাকি প্রবলেমের দিকে যাব। এরপরে আমরা করব গড় বর্গের বর্গ, রুট মিন স্কোয়ার। আবার অনেকে তোমরা নাম শুনেছো, এটাকে স্কোয়ার রুটও বলা হয়ে থাকে, ঠিক আছে? তো সেই স্কোয়ার রুট বলছি, সরি, আরএমএস ভ্যালু বলা হয়ে থাকে। তো সেই আরএমএস ভ্যালুটাই আমরা বের করব, রুট মিন স্কোয়ার বা আরএমএস ভ্যালু বের করবো কারেন্টের ক্ষেত্রে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে অ্যাভারেজ ভ্যালু বের করলাম, রুট মিন স্কোয়ারের কি দরকার? বলছি, আমি পুরোটাই বলছি, রুট মিন স্কোয়ার কেন দরকার, কোথা থেকে আসলো। আগে বের করার প্রসেসটা দেখে নিই। দেখো, রুট মিন স্কোয়ার যে বের করব, রুট মিন স্কোয়ার বের করার নিয়মটা অ্যাকচুয়ালি এইরকম, যে আইআরএমএস যদি বের করতে হয়, এইরকম ভাবে বের করতে হয়। ফর্মুলাটা শিখে নাও, ইন্টিগ্রেশন জিরো থেকে টি আই স্কোয়ার ডিটি। কি করলাম আমি? বর্গ করলাম, ঠিক আছে? আই স্কোয়ার করলাম মানে কি? বর্গ করলাম। তারপরে এইটাকে জিরো টু টি ডিটি দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কি হয়ে যাবে? মিন বের করা হয়ে যাবে, না গড় বের করা হয়ে যাবে। তারপরে আমি কি করব? এই পুরোটার রুট ওভার করে দেবো, পুরোটার কি করবো? পাওয়ারে ওয়ান বাই টু করে দেবো। এই হচ্ছে নিয়ম বের করার। যদি কেউ চাও এখানে এটা না দিয়ে আইআরএমএস এর স্কোয়ার করে দিতে পারো, তাই না? করাই যায়। তো এবার এই জায়গাটায় যদি তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কি হবে? নিচে কিন্তু টি চলে আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সবাই ইন্টিগ্রেশন পারবে। আই এর জায়গায় যদি আমি লিখি, তাহলে আই জিরো স্কোয়ার লিখবো, সাইন স্কোয়ার ওমেগা টি লিখবো, সাথে ডিটি থাকবে। ফ্রম জিরো টু টি ইন্টিগ্রেশন করতে হবে। আই জিরোটাকে বাইরে বের করেছি, তার কারণ কি? তার কারণ আই জিরোটা কনস্ট্যান্ট। ওকে, পাওয়ারে একটা ওয়ান বাই টু ছিল। এরপরে কি করতে হয় দেখো, এখানে আমি তোমাদের একটা রুলস শিখিয়ে দিই, তাড়াতাড়ি তোমরা সলভ করে নিতে পারবে। রুলসটা হচ্ছে, যদি কখনো সাইন স্কোয়ার থিটা ডি থিটা পেয়ে যাও ফুল সাইকেলের জন্য, থিটা লিখেছি তাই পাই দিলাম অ্যাঙ্গেল বোঝানোর জন্য, সরি স্কোয়ার যদি থাকে, তাহলে মাথায় রাখবে এটা কিন্তু পাই বাই টু হবে। বা যদি আমি এখানে টি লিখে দিই, তাহলে এটা কিন্তু টি বাই টু হবে। এটা ফর্মুলা, এটা মুখস্থ রেখো। এটা জানা থাকলে তাড়াতাড়ি সলভ হবে। আদারওয়াইজ কি করতে হবে? ওই ট্রিগোনোমেট্রিক ফাংশনের ফর্মুলায় যেতে হবে, ছোট করতে হবে, আবার ইন্টিগ্রেশন করতে হবে, অনেক সময়, আমাদের এত সময় নেই হাতে। তো সাইন স্কোয়ার থিটা ডি থিটা যদি থাকে, বা কস স্কোয়ার থিটা ডি থিটা যদি থাকে, ফুল টাইম পিরিয়ডে এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? আপার লিমিটের হাফ হয়ে যাবে, টি বাই টু হয়ে যাবে। মনে থাকবে আশা করি। চলো এবার তাহলে আমরা করি আই জিরো স্কোয়ার ডিভাইডেড বাই টি, ঠিক আছে? সাইন স্কোয়ার ওমেগা টির আমি কি বললাম? এটার বললাম টি বাই টু। ওকে, লিমিট টিমিট বসিয়ে। আর আলটিমেট ওপরে কত ছিল বলো তো? ওপরে ছিল ওয়ান বাই টু। এটাকে যদি একটু সিম্পলিফাই করা যায়, এটা আসবে আই জিরো ডিভাইডেড বাই রুট টু, দ্যাট ইজ আইআরএমএস বিকামস আই জিরো ডিভাইডেড বাই রুট টু। এই হচ্ছে আমাদের ফর্মুলা, এটা আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। বুঝতে পেরেছো তো?
এইটাকে কিন্তু আমাদেরকে মুখস্থ করে নিতে হবে। IRMS ইকুয়াল টু I0/√2। সিমিলারলি আমি যদি এটাকে কারেন্টের পরিবর্তে যদি আমি এটাকে পোটেনশিয়াল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাইতাম, পোটেনশিয়াল দিয়ে VRMS যদি বলতাম, তাহলে দেখো VRMS এটাকেও কিন্তু আমি এরকম লিখতে পারি V0/√2। আমি তো ভি দিয়ে লিখিনি, আমি ই দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, তো ই লিখে দিচ্ছি তোমাদের জন্য। ERMS ইকুয়াল টু E0/√2। বোঝা গেল নিশ্চয়ই? একটা বের করবো, বাকিগুলো তো বসাবো, কারণ ফর্মুলা তো ওই একটাই, একই ফর্মুলা। বোঝা গেছে তো? ওকে। তো এই আমরা কি বের করলাম বলতো? গড় বর্গের বর্গমূল মানে রুট মিন স্কোয়ার বের করলাম, আর একটা অ্যাভারেজ ভ্যালু বের করলাম। আমি তোমাদের কি বলেছিলাম যে এই আরএমএস ভ্যালুটা কেন বের করছি সেটা তোমাদের বুঝিয়ে দেবো। আরএমএস ভ্যালুটা বের করার কারণ হচ্ছে, দেখো অ্যাভারেজ ভ্যালুর সাথে ডিসি কারেন্টের যদি কম্পেয়ার করা যায় মিলে না। মানে কি বলতে চাইছি আমি, ধরো আমি ডিসি কারেন্ট কোনো একটা রেজিস্টারের মধ্য দিয়ে, এই ধরো এখানে রেজিস্টারটা আছে, কোথায় গেল, হ্যাঁ, এই রেজিস্টারের মধ্য দিয়ে ধরো আমি কারেন্ট পাঠাচ্ছি ডিসি কারেন্ট। তো ডিসি কারেন্ট যাওয়ার জন্য এর এর চারপাশে কি হবে? জুল হিটিং হবে, তাই না? জুল ক্রিয়া থেকে আমরা জানি যে হিট লস হবে। এখানে যে পরিমাণ এনার্জি এখানে লস হবে বা ক্রিয়েট হবে, এই এর মধ্য দিয়ে অল্টারনেটিং কারেন্ট যাবে। সেই অল্টারনেটিং কারেন্টের জন্য কি হবে? এখানে জুল হিটিং হবে, হিট লস হবে। তো অল্টারনেটিং কারেন্ট কিছুটা যাওয়ার জন্য যে পরিমাণ হিট লস হলো, ঠিক সেই পরিমাণ হিট লস যদি আমাকে পেতে হয়, তাহলে যতটা আমাকে ডিসি কারেন্ট পাঠাতে হবে, সেই ডিসি কারেন্টের মানটাই হচ্ছে আরএমএস ভ্যালু। আরেকবার বলবো, এখান থেকে কিছু এসি কারেন্ট পাস করলো এর মধ্যে দিয়ে, তার জন্য কি হলো? এই রোধের অ্যাক্রসে কিছুটা এনার্জি লস হলো বা হিট এনার্জি ক্রিয়েট হলো। ঠিক সেম পরিমাণ হিট এনার্জি যদি আমাকে ক্রিয়েট করতে হয়, তাহলে ডিসি কারেন্ট কতটা পাঠাতে হবে? তো ডিসি কারেন্ট যতটা পাঠাতে হবে, সেই পরিমাণটাই হচ্ছে তার আরএমএস ভ্যালু, এবং সেটাকে আমরা এখানে বের করেছি। তো এই আরএমএস ভ্যালুরও কিন্তু অনেক কটা অ্যাপ্লিকেশনস, মানে অ্যাপ্লিকেশনস আমরা করব, এবং বিভিন্ন জায়গায় সেটাকে আমরা ইউজও করব। ওকে, চলো। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই তোমাদের, আমি ভ্যালুটা লিখে দিইনি এখানে না, তোমাদের এই ম্যাগনিটিউডটাও জেনে রাখা দরকার, সুবিধা হবে। ম্যাগনিটিউডটা কত হবে বলো তো? 2/π করতে গেলে এটা 0.637 হবে, এটাও জেনে রাখো, 0.637। ঠিক আছে, এরকম ভাবেও লেখা থাকতে পারে, আবার তোমাদের প্রয়োজনও আছে এটা যে মুখস্থ রাখা। সিমিলারলি আমি এখানে কিন্তু এটাকে লিখতে পারি, দেখো 1/√2 যদি করা যায়, এটা 0.707 হয়। ঠিক আছে, এই ভ্যালুগুলো একটুখানি মুখস্থ রেখো, ক্যালকুলেশন করতে অনেক হেল্প হবে, কারণ তুমি পরীক্ষার হলে সময় পাবে না এত যে বসে বসে এগুলো করবে। বুঝে গেছে তো? আচ্ছা, এই দুটোর ভ্যালুর মধ্যে এবার আমরা রিলেশন খুঁজে বের করব। মিন ভ্যালু আর আরএমএস ভ্যালুর মধ্যে আমরা কি বের করব? রিলেশন খুঁজে বের করব। তো আমি তো লিখেই নিয়েছি অলরেডি যে আই বার অ্যাভারেজ ভ্যালু মানে হচ্ছে 2I0 ডিভাইডেড বাই পাই, অ্যান্ড আরেকটা কি লিখলাম বলো? আই আরএমএস। তো এই আরএমএস ভ্যালুটাকে আমি কি লিখতে পারি? আরএমএস ভ্যালুটাকে লিখতে পারি I0 ডিভাইডেড বাই √2। ঠিক আছে, যদি এদের মধ্যে আমাকে রিলেশন খুঁজে বের করতে হয়, আমি কি করে রিলেশনটা খুঁজে বের করতে পারি? এদের মধ্যে রিলেশন খুঁজতে গেলে দেখো আমি এরকম করছি, ধরো আই আরএমএস ডিভাইডেড বাই আই বার, এরকম করতে পারি। তো করলে কি হবে? I0/√2 ইন্টু পাই বাই, জাস্ট ফর্মুলাটাকে বসিয়ে, মানে ভ্যালুটাকে বসিয়ে ক্যালকুলেশন করে নেবো, হয়ে গেল। পাই ডিভাইডেড বাই 2√2। কখনো কখনো তোমাদের এমসিকিউ দিয়েও দিতে পারে, জানতে চাইতে পারে যে এদের রেশিওটা কি হবে, পাই/2√2। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নেই এতদূর পর্যন্ত। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর। কি পড়বো আমরা? এটা ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টরের নাম আছে, আমি তোমাদের বলে দিই। ফর্ম ফ্যাক্টরের বাংলা নাম হচ্ছে আকৃতি গুণক। ফর্ম ফ্যাক্টরের বাংলা নাম কি? আকৃতি গুণক। তোমরা পড়েছো আকৃতি গুণক? দেখো একটু মনে করিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, আকৃতি গুণক জিনিসটা কি। আকৃতি গুণক মানে হচ্ছে যে আরএমএস ভ্যালু, ধরো আমি এইভাবে লিখে দিই আগে, ফর্ম ফ্যাক্টর বা আকৃতি গুণক। আকৃতি গুণক এটা মানে হচ্ছে আরএমএস ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু। অ্যাভারেজ ভ্যালু বা মিন ভ্যালু বললেই হলো একটা। এই যে রেশিওটা, এটাকেই বলি আমরা ফর্ম ফ্যাক্টর। যদি যদি সাইনোসয়েডাল কার্ভ নিই আমি, যদি সাইনোসয়েডাল কার্ভ নিই পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে, যেটা আমরা ইউজ করছি, তো তার ক্ষেত্রে এই আকৃতি গুণকের মানটা হয় 1.11। এটা মুখস্থ রাখবে, আরএমএস ভ্যালু অ্যাভারেজ ভ্যালু এই ভ্যালুগুলো যদি বসিয়ে দেওয়া যায়, তাহলে এই মানটা কত আসবে? 1.11। কোনটা বলো তো? এই ভ্যালুটা, এটা আসবে 1.11। ঠিক আছে, ওইটাই তো করেছি ওখানে, তাই না? পাই/2√2।
ওকে, সাইন কার্ভের জন্য। যদি আমি এটাকে স্কোয়ার কার্ভ নিয়ে নিতাম, স্কোয়ার কার্ভ মনে পড়ছে আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে, স্কোয়ার কার্ভ। হ্যাঁ, তো বর্গাকার তরঙ্গ যদি নিয়ে নিই তাহলে তার ক্ষেত্রে আকৃতি গুণকের মানটা হয়ে যায় 1। জেনে রাখো, কারণ বর্গাকারের ক্ষেত্রে কি হয় বলতো, ওই যে ই বা আই, আইআরএমএস এবং I0 এই দুটোর মান সমান সমান হয়ে যায়। শীর্ষ মান এবং আরএমএস মান দুটো সমান সমান হয়ে যায় কার ক্ষেত্রে? বর্গাকার ওয়েভের ক্ষেত্রে। সাইনোসয়েডালের ক্ষেত্রে এটা 1.11 হয়। তো আকৃতি গুণক দেখেও কিন্তু আমরা ওই ফর্মটা জানতে পারি যে পরিবর্তী প্রবাহের অ্যাকচুয়ালি রূপটা কেমন। ঠিক আছে, চলো আমরা যা যা কনসেপ্ট আজকে শিখলাম, মানে এখানে আমরা যা যা কনসেপ্ট শিখলাম এই 25 মিনিট ধরে, তার উপর বেস করে কি কি প্রবলেম পরীক্ষায় আসতে পারে সেই প্রবলেমগুলো করবো। এবং এই প্রবলেমগুলো কিন্তু আমি স্ট্যান্ডার্ড প্রবলেম বেছে নিয়েছি, যেমন তেমন প্রবলেম জাস্ট করিয়ে দেওয়ার জন্য আনিনি, যেগুলো পরীক্ষাতে আসার চান্স আছে এবং এই প্রবলেমগুলো করতে গেলে তোমাদের পরীক্ষাতে কমন পাওয়ারও চান্স আসবে এবং কনসেপ্টটাকেও তোমরা কাজে লাগাতে পারবে। তো সেই ধরনের কিছু প্রবলেমই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা ভিডিও পজ করে একবার কোয়েশ্চেনটা পড়ে নাও। ওকে, দেখো একটা বাড়িতে ইলেকট্রিক মেইন 200 ভোল্ট 50 হার্জ তাৎক্ষণিক ভোল্টেজের রাশিমালাটি কি হবে? 200 ভোল্ট 50 হার্জ এটা দেওয়া আছে। ওকে, তো এই যে ভ্যালুটা দেওয়া আছে, এটা কোন ভ্যালু দেওয়া আছে? 200 ভোল্ট। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই জায়গাটায় তুমি যদি দেখো 50 সাইন, 14184 সাইন, 20 সাইন, এরকম ভাবে বিভিন্ন কিছু দেওয়া আছে। তোমাকে কোন ইকুয়েশনটা সঠিক হবে সেটা তোমাকে বুঝে বের করতে হবে। তোমরা ভিডিও পজ করে নিজে একবার চেষ্টা করো যে কোনটা হতে পারে, তারপরে আমারটা দেখো যে আমি কিভাবে করছি। এবার আমার সাথে মিলিয়ে নাও। দেখো এখানে দেওয়া আছে যেটা 200 ভোল্ট, তো যেটা 200 ভোল্ট দেওয়া আছে এটা হচ্ছে পোটেনশিয়াল দেওয়া আছে অ্যাট এ পার্টিকুলার টাইম, এবং ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্জ। তো এই ফ্রিকোয়েন্সি থেকে আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা বের করতে পারবো কিভাবে? 2πf, এইভাবে, মানে 2π ইন্টু 50 যদি করে দিই অর্থাৎ 100π। এটা আমরা ওমেগার ভ্যালু পেয়ে যাব, সাইনের মধ্যে যে ওমেগা টি থাকে সেই ওমেগার ভ্যালুটা পেয়ে গেলাম। এবং এই যে ইটা দেখতে পাচ্ছ, এই ই থেকে আমরা কি বের করবো বলতো? E0 বের করবো। ই থেকে আমরা কি বের করবো? E0 বের করবো। অ্যাকচুয়ালি এই ইটা কি দেওয়া আছে? এটা আরএমএস ভ্যালু দেওয়া আছে, যে কোনো পার্টিকুলার টাইমে নয়, কারণ ভ্যালু তো চেঞ্জ হতে থাকবে। এটা আরএমএস ভ্যালু দেওয়া আছে। যখনই তোমাকে এরকম ভাবে ডেটা দিয়ে দিবে তুমি বুঝে যাবে যে তোমাকে আরএমএস ভ্যালু দিয়ে দিচ্ছে। তাহলে আরএমএস যদি দেওয়া থাকে আমি E0 কি করে বের করবো? দেখো ই আরএমএস ফর্মুলা আমরা জানি, ই আরএমএস এটা আমরা কি জানি? E0/√2, একটু আগেই করলাম। তাহলে সেখান থেকে E0 যদি বের করতে হয় তাহলে ইআরএমএস ইন্টু √2 করে দিতে হবে, এত ভোল্ট। অর্থাৎ যদি আমাকে এখন ইকুয়েশন লিখতে হয় E=E0 সাইন ওমেগা টি, এটা যদি লিখতে হয় তাহলে আমি কিভাবে লিখবো? এইভাবে লিখবো, ই এর জায়গায় লিখে দেবো 200, ই এর জায়গায় কি লিখে দেবো আমি? 200, কারণ এখানে আর কোনো উপায় নেই। এটা তো তোমার 282 তো E0 মান হবে, কারণ অপশন দেখেই বোঝা যাচ্ছে 200-র সাথে কিছু গুণ করতে গেলেই বেশি মানটা পাওয়া যাবে, 141 তো কোনো মতেই সম্ভবই নয়, তাই না? তাহলে এই দিকে লিখবো 200, আর E0 এর ভ্যালু কত লিখবো? 200√2, সাথে কি লিখবো? সাইন ওমেগা টি। ওমেগা টি যদি লিখতে হয়, ওমেগা টি কত? ওমেগা হচ্ছে 100π, তাহলে 100πt। তো এইটা হচ্ছে তোমাদের আনসার। কিন্তু অপশনে তুমি যদি দেখো 200√2, এবার তুমি বলবে যে ক্যালকুলেশন তো করতে পারবো না, √2 মান 1.414, অনেক সময় লেগে যাবে। দরকার নেই তো ক্যালকুলেশন করার, তোমাকে ডেটাই দিয়েছে এরকম ভাবে যাতে তুমি করতে পারো। তুমি জানো যে এটাই হবে, এটা ছাড়া তার অপশন কিছু দেখতে পাচ্ছ না। চলো এবার নেক্সট প্রবলেম, পজ করে নিজেরা ট্রাই করে নাও। দেখো কোনো একটি পরিবর্তী প্রবাহের এসি সমীকরণ দেওয়া আছে, I=, এটা কি হয়? I0 হয়, সাইন ওমেগা টি মাইনাস কিছু একটা ফাই দেওয়া আছে, ফেজ অ্যাঙ্গেল দেওয়া আছে। প্রবাহের কম্পাঙ্ক কত? আর কম্পাঙ্ক জানতে চেয়েছে হার এককে, আর শীর্ষমান মানে I0 E0 এগুলো জানতে চেয়েছে, তাই না? চলো প্রথমত ইকুয়েশনটা আমি লিখে নিই। I=10 সাইন 200πt মাইনাস π/50। এটাকে আমি কম্পেয়ার করবো কার সাথে? এটাকে কম্পেয়ার করবো I=I0 সাইন ওমেগা টি শুধু পড়েছিলাম, এবার এখানে একটা ফেজ অ্যাঙ্গেল আছে, ফেজ অ্যাঙ্গেলটা কত? ফাই, এটার সাথে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করলে আমি I0 এর মান কত পেয়ে যাচ্ছি? 10। একটা আনসার কিন্তু হয়ে গেল। অবশ্যই 10 কি হবে? অ্যাম্পিয়ার হবে। তো 10 অ্যাম্পিয়ার 10 অ্যাম্পিয়ার এই দুটো তো অলরেডি বাদ হয়ে যাচ্ছে।
তাই না? এই দুটোর মধ্যে এ আর বি এর মধ্যে হতে পারে। এবার আমি কি করতে চাই, কম্পাঙ্ক বের করতে চাই। কম্পাঙ্ক বের করার জন্য কি করতে হবে, তুমি যদি খেয়াল করো দেখো ওমেগা টি এর জায়গায় আছে 200 পাই টি, তাই না? তাহলে ওমেগা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে 200 পাই। ওমেগা মানে কি বলতো, 2 পাই এফ সমান সমান 200 পাই। তাহলে এফ ইকুয়াল টু কি হবে বলো, 2 দিয়ে কেটে দাও 100, তার মানে ফ্রিকোয়েন্সি হবে 100 হার্টজ। তাহলে অপশন কোনটা হচ্ছে, বি নাম্বার অপশনটা কিন্তু ঠিক হচ্ছে। বুঝা গেল? বি নাম্বার অপশনটা ঠিক, 100 হার্টজ এবং 10 অ্যাম্পিয়ার। এই ধরনের আরো প্রবলেম, দেখো এই প্রবলেমটাই পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম। এটা আমরা 3 নম্বর প্রবলেম করছি এখন। পরীক্ষায় আসার মতো প্রবলেম এইটা, 3, 2 এবং প্রথমটা ছিল 1, নাম্বারিং করে রাখলাম। যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জিজ্ঞাসা করতে পারো নাম্বার দিয়ে। দেখো এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে তোমরা পড়ে নাও। দেওয়া আছে আই ইকুয়াল টু I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি। একদম ঘাবড়ানোর কিছু নেই। বের করতে বলেছে যে এটির মূল গড় বর্গমান কত হবে। মূল গড় বর্গমান মানে কি বের করতে চাইছে বলতো, এটা বের করতে চাইছে আরএমএস ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটিটা বের করতে চাইছে আইআরএমএস। ঠিক আছে, তো এটা আমরা কি করে বের করবো, তাহলে কেমন ইন্টিগ্রেশন করতে হবে। দেখো ইন্টিগ্রেশন করে করতে পারি, আবার না করেও করতে পারি। আমি তোমাদের শর্ট মেথডই শেখাবো যাতে তোমরা পরীক্ষাতে তাড়াতাড়ি করতে পারো। দেখো কিভাবে করবে। প্রথমত দুটো মেথড দেখাচ্ছি। প্রথমত দেখো আই ইকুয়াল টু এই যে I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি আছে না। তুমি এরকম ধরে নাও, I1টাকে ধরে নাও যে I1টাকে কি ধরবে, I0 কস ফাই ধরে নাও। ঠিক আছে, I0 কস ফাই, আর I2টাকে ধরে নাও I0 সাইন ফাই। এরকম আমি ধরতে পারি, ধরে নাও, ম্যাথামেটিক্সেও করেছো। তাহলে দেখো এখান থেকে I0 কমন নিয়ে নিলে সাইন এ কস বি এর একটা ফর্মুলা চলে আসে। দেখো সাইন এ প্লাস বি, এরকম একটা ফর্মুলা আসছে, তাই না? এবার তুমি যদি কম্পেয়ার করো তাহলে আই ইকুয়াল টু সামথিং কিছু পেলে। এখানে I0টা হলো শীর্ষমান, আই যদি শীর্ষমান হয় তাহলে আরএমএস ভ্যালু কি করে বের করবো, শীর্ষমান বাই √2, এরকম ভাবে বের করবো না, তাই তো? কিন্তু I0টা তো আমার ধরা মান, এবার I0টা আমি পাবো কি করে। তার জন্য দেখো তুমি কি করবে, তুমি এরকম করেছিলে যে I1 মানে হচ্ছে I0 কস ফাই, আর I2 মানে ধরেছো তুমি I0 সাইন ফাই, এটাই ধরেছো না। তো দেখো এদিকে বোথ সাইডে যদি তুমি স্কোয়ার করে যোগ করো I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার, এগুলো তুমি বুঝে যাবে যে কি করে হচ্ছে। তো দেখো I0 স্কোয়ার পাবে, কেন, কারণ কস স্কোয়ার সাইন স্কোয়ার 1 হয়ে যায়। তাহলে এখান থেকে কিন্তু I0 এর ভ্যালুটা চলে আসছে √ওভার দিয়ে। তো এখানে তুমি বসিয়ে দাও I0 এর ভ্যালু √ওভার দিয়ে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার ডিভাইডেড বাই √2। তার মানে অপশন কোনটা সঠিক হবে, অপশন হবে √ওভার I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, পুরোটাই √ওভারের মধ্যে থাকবে, মানে সি নাম্বার অপশনটা সঠিক হচ্ছে। দেখো সি নাম্বার অপশনটা তোমার সঠিক হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের বলি যে শর্টে কি করে করবে, তোমরা তাড়াতাড়ি কি করে করবে। দেখো এ তাড়াতাড়ি করার জন্য তোমাকে কি করতে হবে, এইটার দিকে খেয়াল করতে হবে যে সহগ কি আছে, সাইন কস তো আছেই। দু জায়গাতে সাইন থাকলেও সাইন চলবে, কোনো ব্যাপার নয়। দু জায়গাতে কস থাকলেও চলবে, আবার সাইন কস অল্টারনেট করে থাকলেও চলবে। তুমি শুধু দেখবে সহগগুলো কি আছে, সহগগুলো যা আছে যদি এরকম ফর্ম থাকে আই ইকুয়াল টু, ধরো আমি একটা ফর্মুলা লিখেই দিচ্ছি যে কিভাবে তোমরা মনে করবে। ধরো আই ইকুয়াল টু এরকম আছে I1 সাইন ওমেগা টি প্লাস I2 কস ওমেগা টি, এরকম আছে। তাহলে তুমি কি করবে, এখানে আইআরএমএস বের করার জন্য সহগগুলোর স্কোয়ার করে দেবে I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার ডিভাইডেড বাই 2, তার √ওভার করে দেবে। বুঝতে পেরেছো তো? এইরকম ভাবে তোমাকে সলভটা করতে হবে। আশা করি কোনো সমস্যা নেই তোমাদের। চলো এবার নেক্সট প্রবলেম। নেক্সট আমরা করছি 4 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেমে বলা হয়েছে যে সর্বোচ্চ 1.4 অ্যাম্পিয়ার এর পরিবর্তী প্রবাহ একটি পরিবাহী তারকে গরম করে। তো কারেন্ট বলে দিয়েছে কত, 1.4 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সর্বোচ্চ পরিবর্তী প্রবাহ, পরিবর্তী প্রবাহের সর্বোচ্চ মান দেওয়া আছে, মানে তুমি ডেটা হিসেবে কি পেলে, ডেটা হিসেবে পেলে যে I0 দেওয়া আছে 1.4 অ্যাম্পিয়ার, গরম করার জন্য ব্যবহৃত হয়। একই হারে তাপ উৎপন্ন করতে যে পরিমাণ ডিসি তড়িৎ প্রবাহ লাগবে। দেখো মনে পড়ছে ডিসি কতটা লাগবে, আমি কি বললাম একটু আগে কনসেপ্ট, যে আরএমএস ভ্যালু। দেখো ওই কনসেপ্ট থেকে প্রশ্ন হয়ে গেল যদি না জানা থাকতো, তাই না? আইআরএমএস মান, আইআরএমএস মানটাই কি হবে, ডিসি কারেন্টের সমতুল্য হবে। ওই পরিমাণ তড়িৎ প্রবাহ গেলেই ওই হারে তাপ উৎপন্ন হবে। তা আইআরএমএস কি করে বের করবো,
i0/√2। i0 এর মান 1.4 আর √2 এর মান কত আমরা জানি 1.414। তো বুঝতেই পারছি এটা আমাকে কি জানতে চাইছে, 1 জানতে চাইছে, সেই অনুযায়ী আমি 1 আনসার করে দিলাম। ওকে, কিছু মিস্টেক হয়ে গেল। একই হারে তাপ উৎপন্ন করতে যে পরিমাণ ডিসি তড়িৎ প্রবাহ লাগবে, i0 এর মান হচ্ছে 1.4। না, ভুল করিনি, এখানে অপশনই ভুল আছে, এ হবে না, উত্তর ভুল দেওয়া আছে, এটা হবে ডি নাম্বার অপশন। ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার। দেখো ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন ছিল। এবার নেক্সট আমরা করব 4 করলাম, এবার আমরা করব 5 নাম্বার প্রবলেম। নেক্সট আমরা 5 নাম্বার প্রবলেম করব, এটাই লাস্ট। দেখো এআইপিএমটি মেন্স 2011, আমি বললাম তোমাদের জন্য স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্নই করাবো। প্রশ্নটা ভালো করে পড়ে নাও, কি বলেছে এখানে। চিত্রে প্রদর্শিত বিভব প্রভেদ ভি এর আরএমএস মান হলো, তোমরা স্টপ করো এবং নিজেরা একবার পড়ে চেষ্টা করো, তারপরে আমার সলিউশন দেখো। আশা করি করে নিয়েছো। দেখো এটা শর্টেও করা যায়, আবার একটু লেন্দি প্রসেসেও করা যায়। কিভাবে করবে এই প্রবলেমটা, তুমি যদি খেয়াল করো এখানে দেখো ভি এর মান ভি0 আছে t/2 পর্যন্ত, এবং এই অর্ধেকটা কত আছে, এই অর্ধেকটা টাইম আছে 0। তারপরে আবার শুরু হয়ে গেল, সেখানে দেখো আবার ভি এর মান ভি0। আমি যদি একটা ফুল টাইম পিরিয়ডের কথা বলি, মানে এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, ফুল টাইম পিরিয়ড মানে কি টি পর্যন্ত, এত দূর পর্যন্ত। তো এই টাইম পিরিয়ডে ভি0 এর মান ম্যাক্সিমাম, আর এইখানে 0। ওকে, তো এই ধরনের প্রবলেম সলভ করার সময় তুমি কি করবে, তোমাকে বলেছে ভিআরএমএস বের করতে। তো ভিআরএমএস তুমি কি জানো, শীর্ষ মান ডিভাইডেড বাই √2। এখন বলবে আমরা তো সাইনোসয়েডাল কার্ভের ক্ষেত্রে করেছিলাম, দেখো সাইনোসয়েডাল কার্ভের ক্ষেত্রেও করেছিলাম, এই ক্ষেত্রেও করা যাবে। শর্টে যদি করতে হয় তুমি এরকম ভাবে করতে পারো, আদারওয়াইজ যেটা অ্যাকচুয়াল প্রসেস সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো v0/√2 যদি করো তোমার ডাইরেক্ট আনসার চলে আসে v0/√2। এবার যদি তুমি চাও যে না অ্যাকচুয়াল যে মেথডটা শর্টে না করে অ্যাকচুয়াল মেথডে করতে চাই, তাহলে দেখো এইরকম ভাবে তোমাকে এগাতে হবে। প্রথমে তুমি ভি এর মানটা দেখো, ভি এর মানটা কত আছে, ভি0 আছে। ভি এর মানটা ভি0 কখন আছে, ভি এর মানটা ভি0 আছে যখন টাইম 0 থেকে শুরু করে t/2 পর্যন্ত হয়েছে, এবং এই ভি0 এর মানটা 0 আছে যখন টাইম t/2 থেকে শুরু করেছে এবং t পর্যন্ত হয়েছে। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি, আশা করি বুঝতে পারছো। এত দূর পর্যন্ত 0, সরি ভি0, তারপরে এখানে এতটুকু হয়ে গেল 0। এবার আমাকে আরএমএস মান যদি বের করতে হয় ভিআরএমএস, তো ভিআরএমএস বের করার ফর্মুলা আমি এরকম ভাবে শিখেছি, দ্যাট ইন্টিগ্রেশন ওভারঅল টাইম ভি স্কোয়ার ডিটি ডিভাইডেড বাই ডিটি 0 থেকে ওভারঅল টাইম। এই তো প্রসেস নাকি। আচ্ছা, তারপরে আবার একটা রুট ওভার থাকতে হয়, পাওয়ারে 1/2 থাকতে হয়। এই হচ্ছে প্রসেস। কি করে করবো দেখো, এই প্রসেসটাতে সলভ কি করে করব, তার জন্য তোমাকে যেটা করতে হবে, 0 থেকে টি একবারে করা যাবে না, কারণ দুইবার দুটো ভ্যালু আছে। তো আমি কি করবো, এটাকে হাফ হাফ করে দেবো, 0 থেকে t/2 একটা করব ভি স্কোয়ার ডিটি, তারপরে কি করব t/2 থেকে টি করব ভি স্কোয়ার ডিটি, ডিভাইডেড বাই নিচে তো টি হবে ইন্টিগ্রেশন করে, এটা বোঝাই যাচ্ছে, অ্যান্ড ওভারঅল 1/2 আছে। দেয়ারফর দেখো এই যে প্রথম হাফ যেটা আছে, এই প্রথম হাফের জন্য কি হবে, ভি এর মানটা ভি0 স্কোয়ার, তো ভি0 স্কোয়ার ডিটি 0 থেকে t/2। ঠিক আছে, জুম করে দিই একটু, প্লাস প্লাস এই সেকেন্ড পার্টটার জন্য ভি এর মান কিন্তু 0। তুমি দেখলে এটা, তো এটা একবারে 0ই বসিয়ে দিই, 0 ইন্টিগ্রেশন করে আর কি হবে, 0ই হবে, ডিভাইডেড বাই টোটাল টাইম টি। এবার তুমি ক্যালকুলেশন করো, ভি0 স্কোয়ার বাইরে বেরিয়ে যাবে, নিচে তো টি আছেই, ডিটির ইন্টিগ্রেশন করলে স্মল টি আছে, তার আবার টাইম পিরিয়ড 0 থেকে t/2, তাহলে আমি লিখতে পারি ভি0 স্কোয়ার বাই টি ইন্টু t/2। ঠিক আছে, আচ্ছা পুরোটার মাথায় কিন্তু একটা 1/2 ছিল, এটা যেন ছুটে না যায় যেভাবে আমার ছুটে যাচ্ছে। পুরোটার মাথায় কি ছিল, একটা 1/2 ছিল। তাহলে অ্যাকচুয়ালি তোমার আনসার কি চলে আসলো বলো, এটা হয়ে গেল ভি0 আর এটা হয়ে গেল √2। তাহলে এত বড় লেন্দি প্রসেস আমাকে করতে হলো, সেই জন্য আমি তোমাদেরকে প্রথমে শর্ট মেথড দেখিয়ে দিলাম, যদি প্রয়োজন মনে হয় তো শর্ট মেথডেই করে নেবে, আদারওয়াইজ ইন জেনারেল মেথডটাও দেখিয়ে দিলাম। কোনো কারণে যদি এই গ্রাফগুলোকে চেঞ্জ করতে হয় তোমরা এই ইকুয়েশন ইউজ করে করতে পারবে, তাই তো। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে বা যদি কোনো মিস্টেক করে থাকি ক্যালকুলেশনে কোনো কিছু, কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারবে, আমি পিন করে দেবো। আর পড়াশোনা খুব ভালোভাবে করো, সামনেই তোমাদের এক্সাম চলে আসছে, আমি প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে ক্লাস। সেকেন্ড অল্টারনেটিং কারেন্টে আরও একটা সেকেন্ড ক্লাস আসবে, এবং তারপরে তোমাদের অল্টারনেটিং কারেন্টটা কমপ্লিট হয়ে যাবে।